ড্রামার শুরুতে আমরা এখানে লিজাকে দেখতে পাই যে তার বাবাকে খুব জোরে চিল্লিয়ে বকাঝকা করছে এবং সে তার বাবাকে পুলিশের হাতেও তুলে দিতে চলেছে। কিন্তু এখন এমন কেন হলো, তো সেটি আমাদের এখানে 1 মাস আগের গল্প জেনে তবেই জানা যাবে। আর আমরা এখানে আমাদের সফল নারী ব্যবসায়ী লিজাকে দেখতে পাই, যার কাছে এখানে বাড়ি থেকে ফোন চলে আসে। আর বাড়ির লোকজনের কথা অনুযায়ী লিজাকে এখানে বিয়ে করতে হবে ইউ পরিবারের সাথে, যাদের ছেলের নাম ইউঝান। আর এটি কোনো সাধারণ বিয়ে নয়, এটি একটি ব্যবসায়িক বিয়ের মতো। লিজা এখানে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়, কারণ সেও ভালো করেই জানতো যে কোম্পানির এখানে ইউ পরিবারের খুব বেশি প্রয়োজন রয়েছে। সে তার সহকারীকে বলে সঙ্গে সঙ্গে ইউঝান সম্পর্কে তথ্য বের করার জন্য বলে এবং জানতে পারে যে ইউঝান যত বড় পরিবার থেকেই কেন কোন না আসুক না কেন, সে আসলে একজন বকে যাওয়া সন্তান, যাকে এখানে পার্টি করা ছাড়া আর কিচ্ছু করতে দেওয়া হয় না। তবে ঠিক আছে, এই সমস্ত জিনিস থেকে এখানে তার আর কি বা যায় আসে? আসল কাজ তো তার এখানে ইউ পরিবারের সাথে রয়েছে, ইউঝানের সাথে নয়। তাই সে তাকে শুধু একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে। আর আমরা এখানে ইউঝানকে দেখতে পাই যে তার বন্ধুর সাথে মদ্যপান করে ক্লাবের মধ্যে পড়েছিল। এবার তো এখানে পুরো একটা দিনও কেটে গিয়েছিল। ততক্ষণে তাকে এখানে বাড়ি থেকে দাদুর ফোন চলে আসে, যিনি তাকে বলতে শুরু করেন যে তার বিয়ে পাকা হয়ে গেছে এবং তার থেকে কোনো অনুমতি নেওয়া হচ্ছে না, তাকে শুধু জানিয়ে দেওয়া হচ্ছে। ইউঝান পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে কোনো ছুঁচি মুখ বা আজেবাজে মেয়ের সাথে বিয়ে করবে না। কিন্তু যখন এখানে সে তার হবু স্ত্রীর ছবি দেখে, তার দেখা মাত্রই সে সঙ্গে সঙ্গে বলে ওঠে এবং জিজ্ঞাসা করতে শুরু করে যে বলুন কবে বিয়ে করতে হবে। দাদু বলতে শুরু করেন যে বিয়ে আজকেই হবে এবং এমনটা বলে ফোন কেটে দেন। আর ততক্ষণে তো এখানে লিজাও চলে আসে তার হবু স্বামীকে তুলে নেওয়ার জন্য এবং সে তার গলা থেকে টাই ধরে তাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যেতে লাগে। আর সে তাকে এখানে বোঝাতে শুরু করে যে এটি বিয়ে কোনো মজা নয়। আমি চাই না যে তুমি এখানে এই বিষয়টি নিয়ে বাইরে গিয়ে কারোর সাথে কোনো ঠাট্টা করো। এই নাও তোমার $1 মিলিয়ন, এর ভেতরে আমি তোমার পকেট মানি রেখে দিয়েছি, এটিকে তুমি যেমন খুশি তেমন খরচ করতে পারো। তবে হ্যাঁ, এটুকু খেয়াল রেখো যে যদি কালকে আমি জানতে পারি যে তুমি এমন কিছু করেছো যার ফলে আমার সুনাম নষ্ট হতে পারে, তাহলে তো আমাকে তারপর এখানে তোমার সাথে কঠিনভাবে ডিল করতে হবে। আর আমি তোমাকে স্বাধীনতা দিচ্ছি, এর মানে এই নয় যে তুমি এই স্বাধীনতার অপব্যবহার করবে। এখানে ইউঝান মনে মনে ভাবতে শুরু করে যে ও কি ওর স্ত্রী, নাকি ও নিজেই ওর স্ত্রী। আর এখানে লিজা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বিয়ের আসরে চলে আসে। আর তারা যখন এখানে নিজেদের সার্টিফিকেট নেওয়ার ছবি তুলছিল, সেই সময় তো ফটোগ্রাফার নিজেই অবাক হয়ে গিয়েছিল। সে বলতে শুরু করে যে তোমরা দুজন কি একে অপরকে চেনো না? যখন আমি ছবি তুলছি তখন একটু কি হাসতে পারো না? লিজা বলে যে কেন হাসবো বলো তো, তাহলে তোমার ক্যামেরা চালু হবে, নতুবা হবে না। আর মুখ বন্ধ করে এখানে সে তারপর তাদের ছবি তুলে নেয়। যার পরে এখানে ইউঝান মনে মনে ভাবতে শুরু করে যে আমি এতটা সুদর্শন বলেই কি এত সুন্দর একটা মেয়ে আমি পেয়েছি। আর এখানে সে লিজাকে আদেশ দিতে শুরু করে যে দেখো, আজ রাতে আমার কিছু কাজ আছে, তাই আসতে একটু দেরি হবে, তুমি আমার জন্য অপেক্ষা করে জেগে থেকো না, ঘুমিয়ে পড়ো। লিজা তাকে বলে যে যা করার করো, কিন্তু এটা নিশ্চিত করো যে তোমার যে পদবি রয়েছে তার সুনাম একটু বেশিই ভালো। ওই পদবি আর সম্মান ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো মূল্য নেই। তাই মনে আছে তো যে সার্টিফিকেট নেওয়ার আগে আমি তোমাকে কি বলেছিলাম? ইউঝান মনে মনে ভাবতে শুরু করে যে এমনটা কেন মনে হচ্ছে যেন আমি এর সমস্ত আদেশ মেনে চলছি, আমার নিজের ইচ্ছেগুলো নয়। তাই সে তাকে এখানে ঠিক আছে বলে দেয়। আর তারপর তারা দাদুর কাছে চলে যায় সার্টিফিকেট দেখানোর জন্য। দাদু এখানে ভীষণ খুশি হচ্ছিলেন। আর তারপর তারা জানতে পারে যে লিজাও একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, যে বিশ্ববিদ্যালয়ে এখানে ইউঝান পড়ত। তাই দাদু জিজ্ঞাসা করতে শুরু করেন যে তাহলে তো হয়তো তোমরা একে অপরকে আগে থেকেই জানতে। লিজা জানায় যে এতটা কাছ থেকে তো নয়, তবে হ্যাঁ, চেনা জানা তো অবশ্যই ছিল। তবে কোনো ব্যাপার নয় দাদু, এখন তো বিয়ে হয়ে গেছে, তাই আস্তে আস্তে চেনা জানা আরও ভালোভাবেই গড়ে উঠবে। ঠিক তখনই বন্ধুরা এখানে লিজা বলতে শুরু করে যে সে কিভাবে ইউঝানের যত্ন নেবে, যা শুনে তো এখানে ইউঝান লজ্জায় লাল হয়ে যায়। আর লিজা এ কথাও জানায় যে সামনে গিয়ে সে কোম্পানির সমস্ত দায়িত্ব ইউঝানের নামে করে দেবে। আর এই কথা শুনেই এখানে দাদু বিনিয়োগের কাগজে সই করে দেন। আর এখানেই লিজার কাজ শেষ হয়ে যায়। তারপর তারা দুজন এখান থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সাধারণত এখানে মানুষের দিনের শুরু দিনে হয়, অর্থাৎ সকালে, কিন্তু এখানে ইউঝানের দিন শুরু হয় রাতে। সে এখানে স্নান সেরে ক্লাবিং করতে চলে যায়। তার সমস্ত বন্ধুরা তাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। বিশেষ করে হান হান তাকে বলতে শুরু করে যে তুমি এখানে কি করছো? আজ তো তোমার বিয়ের রাত, এমনকি বৌদি তোমাকে ধমকে বাড়ি থেকে বের করে দেয়নি তো? ইউঝান বলতে শুরু করে যে বিয়ের রাতও কি করা যাবে, এমনিতেও এখানে আমি যখন স্কুলের নিয়মকানুনই মানি না, তখন আমি আমার স্ত্রীর নিয়মকানুন কিবা মানব। হান বলতে শুরু করে যে বাদ দাও, এমনিতেও আমি জানি যে তোমার বিয়ে কার সাথে হয়েছে, তুমি তার সাথেই থাকছো এবং তোমাকে তার কথা তো মানতেই হবে। আর আমাদের এখানে অতীতের একটা দৃশ্য দেখানো হয়, সেটাও সেই স্কুলি জীবনের যখন ইউঝান ক্লাস ফাঁকি দিয়ে আরামে বাইরে বসে জিরিয়ে নিচ্ছিল। ঠিক ততক্ষণে আমরা দেখতে পাই যে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট অর্থাৎ আমাদের লিজা দেওয়ালটপকে স্কুলে প্রবেশ করছে, যার অর্থ হলো সে এখানে আজ স্কুলের জন্য দেরি করে এসেছে। যার পরে সে তার কাছে চলে যায় এবং বলতে শুরু করে যে শোনো, আমি সব কিছু দেখে নিয়েছি। লিজা জিজ্ঞাসা করে যে কি দেখে নিয়েছো? আর তখন সে তাকে বলে যে তুমি হলে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট আর তুমি দেওয়ালটপকে ভেতরে আসছো এত দেরিতে। এখন যখন আমি সব কিছু দেখে নিয়েছি, তাহলে তো তোমাকে আমাকে উৎকোচ দিতেই হবে যাতে আমি মুখ বন্ধ রাখি। আর এখানে লিজা আস্তে আস্তে তার কাছাকাছি আসে, যেখানে ইউঝানের হৃদস্পন্দন বেড়ে যায়। কিন্তু সে তো এখানে কেবল কলম নিচ্ছিল।
আর কলম নেওয়া মাত্রই সে খাতায় রেকর্ডের জায়গায় লিখতে শুরু করে যে ইউঝান তার 2টো ক্লাস ফাঁকি দিয়েছে। ইউঝান বলতে শুরু করে যে এ কি, তুমি আমার পয়েন্ট কেটে দিচ্ছ? লিজা বলে যে হ্যাঁ, ক্লাস ফাঁকি দিলে পয়েন্ট তো কাটবেই। ইউঝান বলে যে ভুলে যেও না, তুমি এইমাত্র স্কুলে দেরিতে এসেছো, আমি চাইলে সবাইকে বলে দিতে পারি, তোমার তো আরও বেশি পয়েন্ট কাটা যাবে। লিজা বলে যে বলে দাও, আমিও দেখি মানুষ এখানে এটা বিশ্বাস করে কি না যে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট লিজা দেরিতে এসেছে, নাকি মানুষ এটা বিশ্বাস করবে যে ইউঝান ক্লাসের বাইরে লেকচার ফাঁকি দিতে গিয়ে ধরা পড়েছে। আর সে বুঝতে পারে যে মানুষ লিজার কথাই বিশ্বাস করবে যে ইউঝান ফাঁকি মেরেছিল, তাই তাকে এখান থেকে চুপচাপ নিজের সমস্ত পরিকল্পনা ফিরিয়ে নিতে হয়। ইউঝান ভাবছিল যে এই কথাটা কি লিজার এখনও মনে আছে। হান বলতে শুরু করে যে দেখো, সে মেধাবী ছাত্রী ছিল, তার মাথায় অনেক বুদ্ধি আছে, তার প্রতিটি ছোটখাটো জিনিস মনে থাকে, তাহলে এই কথাটা কিভাবে মনে থাকবে না? আর আমার বন্ধুরা, সেদিন রাতে ইউঝান সবাইকে চলে যাওয়ার কথা বলে, যার মধ্যে একটি ছেলে একটি ছোট গাছের ভেতরে একটা গোপন ক্যামেরা লুকিয়ে রেখেছিল। সে যখন ওঠার জন্য যায় তখন সে ইচ্ছাকৃতভাবে পড়ে যায় এবং ঠিক এই জিনিসটি ক্যামেরায় বন্দী হয়ে যায়। আর এখানে লিজাকে দেখানো হয় যে সে স্কুলের পুরনো ছবি দেখছিল, আর অবশ্যই তার এখানে ইউঝানের কথা মনে পড়ে যায়। ঠিক ততক্ষণে লিজার কাছে হানের ফোন চলে আসে, যে তাকে জানাচ্ছিল যে ইউঝান অতিরিক্ত মদ্যপান করে ফেলেছে, তাই দয়া করে আপনি তাকে নিতে চলে আসুন। আর যেই মাত্র সে তাকে আনতে যায়, ক্লাবঘরের সবার নজর সেটির ওপরই পড়ে। আর ইউঝান এখানে গান গাইছিল। সে লিজাকে দেখা মাত্রই হানকে বলতে শুরু করে যে আমার মনে হচ্ছে আমি একটু বেশি মদ্যপান করে ফেলেছি, আমার সামনে লিজা ভেসে উঠছে। হান বলে যে লিজা ভেসে উঠছে না, তোমার স্ত্রী তোমাকে নিতে এসেছে। আর সে লিজার কাছে ক্ষমা চায়, এই বলে যে ক্ষমা করো, আমি একে ব্যক্তিগতভাবে বাড়ি পৌঁছে দিতে চেয়েছিলাম তোমাকে বিরক্ত না করেই, কিন্তু এ বারবার জেদ করছিল যে আমার স্ত্রীকে ডাকো, তাই আমাকে বাধ্য হয়ে তোমাকে ফোন করতে হলো। লিজা বলে যে কোনো ব্যাপার না। আর এর মধ্যেই লিজার নজর সেই গাছের ওপর পড়ে, যার ভেতরে ক্যামেরা সেট করা ছিল। তখন সে হানকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তোমাদের দুজন ছাড়াও এখানে আর কে কে ছিল। হান তখন তাকে সমস্ত কথা খুলে বলে, আর লিজা তাকে সেই সমস্ত লোকজনকে সেখানে ডেকে পাঠাতে বলে, এই কথা বলে যে এটুকু নিশ্চিত করো যেন কেউ বাদ না পড়ে। লিজা এখানে খুব ভালো করে সবার কাছে কথা জিজ্ঞাসা করে যে যা হয়েছে সত্যি সত্যি বলে দাও, আমি এই মানুষটির কোনো ক্ষতি করব না, কিন্তু যদি আমাকে নিজের মতো করে খোঁজ খবর নিতে হয় তাহলে ব্যাপারগুলো খুব কঠিন হয়ে যাবে। মেয়েদের মধ্যে থেকে ওই মেয়েটি কিচ্ছু বলছিল না, এবং ঠিক ততক্ষণে লিজা সেই ক্যামেরাটি তুলে টুকরো টুকরো করে ভেঙে ফেলে, যেখানে হান আর ইউঝানের আত্মাও যেন জেগে উঠে হাততালি দিতে শুরু করে। সমস্ত মেয়েরা এখানে ঘাবড়ে যায় এবং লিজাকে জানায় যে তারা এটা করেনি। আর অন্যদিকে যে অন্য মেয়েটি সবকিছু করেছিল সে ভয় পেয়ে যায় এবং এখানে সে নিজের অপরাধ স্বীকার করে নেয়। লিজা এবার সামনের কাজ হানের ওপর ছেড়ে ইউঝানকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। এখানে ইউঝান তো লিজার হাত ছাড়তে মোটেও রাজি ছিল না। লিজা বলে যে দেখো, তুমি আমার হাত ছাড়লে তবেই তো আমি গাড়ি চালাবো। ইউঝান বলে যে না, তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাবে। লিজা বলে যে আমরা একই বাড়িতে থাকি, আমি তোমার স্ত্রী, আমি তোমাকে ছেড়ে কেন পালিয়ে যাব? আর সে বলতে শুরু করে যে প্রেসিডেন্ট, আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভুলেই গেছো। লিজা বলে যে দেখো, আমার সব মনে আছে। আর তার নজর তখন পাপারাজ্জিদের ওপর পড়ে, যারা লুকিয়ে লুকিয়ে তাদের ছবি তুলছিল। তাই লিজা তার একদম কাছাকাছি চলে আসে, যাতে পাপারাজ্জিরা এমন একটা শট পায় যেখানে মনে হবে তারা দুজনে একে অপরকে চুমু খাচ্ছে। এতে ইউঝান এতটাই প্রভাবিত হয়ে যায় যে সে সামনে এসে সতী সতী লিজাকে চুমু খেতে শুরু করে। আর তারপর আমরা গোকে দেখতে পাই, যেখানে তার সহকর্মীরা তাকে জানাচ্ছিল যে ক্যামেরার কথা ফাঁস হয়ে গেছে, যা শুনে গোয়ের খুব রাগ হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত এখানে গো পরিকল্পনাকের পাশাপাশি পরিকল্পনা খো তৈরি রেখেছিল। আর এখানে সে আগামীকালের খবর দেখার জন্য ভীষণ উত্তেজিত ছিল যে কিভাবে লিজা এবং ইউঝান এখানে খবরের শিরোনামে চলে আসবে। আর এখানে আস্তে আস্তে সে উঠতে শুরু করে, যেখানে সে বুঝতে পারে যে সে সারা রাত মাটিতেই ঘুমিয়ে পড়েছিল। আর এখানে সে হানকে ডাকাডাকি শুরু করে। লিজা বলে যে আমার মনে হচ্ছে তোমার এখনও বিয়ের অভ্যেস হয়নি। আর তখন তার মনে পড়ে যে হ্যাঁ, তার তো বিয়ে হয়ে গেছে। আর এরপরে তারা তৈরি হয়ে সকালে জলখাবার খাওয়ার জন্য চলে আসে। কাকিমা এখানে লিজার কাছে ক্ষমা চান যে আমি জানি ও গত রাতেও ক্লাবে গিয়েছিল। লিজা কাকিমাকে বোঝাতে যাচ্ছিল, কিন্তু কাকিমা বলেন যে না, তোমার ওর পক্ষ নেওয়া উচিত নয়, আমরা জানি ও কতটা বকে যাওয়া ছেলে। আর ততক্ষণে সেখানে ইউঝান এসে পৌঁছায়, যেখানে দাদু বলতে শুরু করেন যে রাতে এত মদ খেয়ে আসার পর এখন তুমি জলখাবারের টেবিলে মুখ তুলে চলে এসেছো। ইউঝান বলতে শুরু করে যে আপনি কি আপনার নাতিকে মেরে ফেলতে চান? দাদু বলেন যে আর কি করব বলো, তোমার স্ত্রী এত কষ্ট করে, আর তুমি হলে যে নিজের জীবনটাকেও গুরুত্ব দিচ্ছ না, অন্তত তোমার পদবিটাকে তো ততটুকু সম্মান দিও যতটুকু বাইরেকার লোকজন দিয়ে থাকে। লিজার এখানে কিচ্ছু মাথায় ঢোকে না, এবং অন্যদিকে যখন সে দেখতে পায় তখন সে জানতে পারে খবরের মাধ্যম থেকে যে সেই ছবি ভাইরাল হয়ে গেছে। লিজা এবং ইউঝান দাদু ও কাকিমাকে জানায় যে সব কিছু ভুয়া। আর এখানে লিজা এর পেছনের আসল কারণটা ব্যাখ্যা করতে থাকে, যে লোকজন এই সমস্ত কিছু জেনে শুনেই করেছে লিজা এবং ইউঝানের জন্য সমস্যা তৈরি করার জন্য, যাতে গুজব ছড়িয়ে তাদের সম্মান নষ্ট করা যায়, নতুবা এমন তো কিচ্ছু হয়নি। এই কথা জেনে কাকিমা ও দাদু কিছুটা স্বস্তি পান যে ইউঝান এমন কোনো খারাপ কাজ করেনি। আর লিজা এখানে নিজ হাতে তাকে জলখাবার খাইয়ে দিতে শুরু করে। দাদু লিজাকে বলেন যে বাইরে যাওয়ার সময় দেহরখিদের সাথে করে নিয়ে যেও, কারণ এই সাংবাদিকেরা তোমাদের আশপাশে ঘুরঘুর করবে। আর এখানে ঠিক এমনটাই ঘটে। সে বেরোনোর সাথেই সমস্ত সাংবাদিকেরা
সহকারীরা তাকে প্রশ্ন করার জন্য চলে আসে। লিজা এখানে বলতে শুরু করে যে কেন না এই প্রশ্নের উত্তর আমার স্বামী দিলে সেটা বেশি ভালো হবে। আর ততক্ষণে সেখানে ইউঝান এসে যায় যে সবাইকে বলতে শুরু করে যে 10 বছর আগে আমার স্ত্রীর ওপর আমার ক্রাশ ছিল এবং আজ আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। আর আমি এও জানি যে কিছু মানুষ রয়েছে যারা আমার দাদুর কোম্পানির বিরুদ্ধে আর লিজার জনপ্রিয়তার কারণে লোকজন ওর ওপর হিংসা করে এবং তারা খুব খারাপভাবে চায় যে আমাদের সম্মান নষ্ট হয়ে যাক, যা হওয়ার নয়। কারণ আমাদের এই বিয়ে ভালোবাসার কারণে হয়েছে যা আমাদের দুজনের মাঝে রয়েছে এবং আমরা জানি যে এই সমস্ত কিছু ভুয়া। যারা আমাদের নিজেদের মানুষ তারা সত্যিটা জানে এবং সেটাই আসল ব্যাপার। এমন একটা সাক্ষাৎকার দিয়ে তারা সেখান থেকে চলে যায়। তারা এখানে অফিসে এসে পৌঁছায়। লিজা তাকে বলে যে এবার আমার হাত ছেড়ে দাও, সব সাংবাদিক তাকিয়ে আছে। কিন্তু ইউঝান তার হাত ছাড়ে তো বটে, কিন্তু সে তাকে নিজের খুব কাছে টেনে রাখে, এই কথা বলে যে যদি তোমার সহকারী কোনো গোপন সাংবাদিক বেরিয়ে আসে তাহলে তুমি কি করবে। আর এখানে সে তাকে বলতে শুরু করে যে তুমি সত্যিই ভীষণ অবাস্তববাদী। সহকারী এসে তাদের সর্বশেষ খবরটি দেখাতে থাকে, যেখানে লিজা এবং ইউঝানের প্রেমের গল্পের চর্চা খুব জোরালোভাবে চলছে। অন্যদিকে এও জানা যায় যে শেষ পর্যন্ত এই সমস্ত কিছু করানোর পেছনে শ্রীগোরা হাত ছিল এবং তার নাম শোনা মাত্রই ইউঝান তাকে চিনে ফেলে। সে লিজাকে বলতে শুরু করে যে কিভাবে ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত ওই মানুষটি শুরু থেকেই আমার কাছ থেকে সেই সমস্ত জিনিস কেড়ে নেওয়ার চেষ্টা করেছে যেগুলো আমার রয়েছে। জানি না সে আমাকে নিয়ে এতটা আচ্ছন্ন কেন, তবে তুমি ফিকির করো না, আমি তাকে তোমার থেকে কিচ্ছু কেড়ে নিতে দেব না। লিজা বলে যে তুমি নিজের যত্ন নাও, সেটাই অনেক বেশি ভালো হবে এবং তাছাড়া আমি আর শ্রীগো হয়তো কোনো একটা প্রজেক্টে কাজ করতে চলেছি। সে তাকে বলে যে ঠিক আছে, তবে হ্যাঁ আমি জানি যে সে কতটা চালাক, সে খুব সহজেই মানুষকে বোকা বানাতে পারে, তাই তুমি একটু সাবধানে থেকো। এবং এমনটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর অন্য সহকারী এসে জানায় যে শ্রীগো লিজার সাথে দেখা করতে চায়, তাই সে তাকে আসার অনুমতি দিয়ে দেয়। আর এখানে এসে গো লিজাকে অভিবাদন জানায়, কিন্তু লিজা এখানে তার সাথে হাতও মেলায় না। সে তাকে জিজ্ঞাসা করে যে বলুন আজ আপনার এখানে আসার কারণ কি। আর এখানে ইউঝান কান পেতে সবকিছু শোনার পুরোদমে চেষ্টা করছিল যে তারা দুজন কি কথা বলছে, কিন্তু সে একটুও আওয়াজ শুনতে পাচ্ছিল না। গো এখানে বুঝতে পারে যে লিজা তার সাথে খুব কড়াভাবে কথা বলছে, তাই সে গিয়ে দরজা খুলে দেয়, যেখানে ইউঝান একদম গড়িয়ে পড়তে পড়তে আসে। গো বলতে শুরু করে যে আমার জানা ছিল না শ্রী ইউঝানের কথা লুকিয়ে লুকিয়ে শোনার অভ্যেস আছে। আর এখানে গো লিজাকে বলতে শুরু করে যে আশা করি তুমি সেই কথাটা নিয়ে অবশ্যই ভালোভাবে ভেবে দেখবে যেটা আমি তোমাকে বলেছি। লিজা বলে যে না, আমি আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিয়েছি। যার পরে গো সেখান থেকে চলে যায়। ইউঝান সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় এবং লিজার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে শুরু করে যে শেষ পর্যন্ত সে কোনো চুক্তির ব্যাপারে কথা বলছিল। তখন লিজা তাকে জানায় যে সে আমাকে বলেছে যে আমি যদি এখান থেকে ডিভোর্স দিয়ে দিই তাহলে তার বদলে সে আমাকে কোম্পানির 21% শেয়ার দিয়ে দেবে। ইউঝান বলে কি, তাহলে তুমি তার কথা মেনে নাওনি তো? লিজা বলে যে আপাতত তো মানিনি, তবে পরে গিয়ে আমি হিসেব করে দেখব যে আমার লাভ কতখানি হয়, তারপরে আমি সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি। অন্যদিকে গো এর ভীষণ রাগ হয়ে যায়। সে ফোনে সামনের লোকটিকে বলে দেয় যে দেন দরবার শেষ হয়ে গেছে, তাই অন্য খবরটি চালানো শুরু করে দেওয়া হোক। আর এই সমস্ত কিছু সে এই কারণেই করছিল, যাতে সে ইউঝানের কাছ থেকে লিজাকে সত্যি সত্যিই কেড়ে নিতে পারে। দুজনে এখানে বাড়িতে ফিরে আসে এবং লিজা কাকিমা ও দাদুকে বলে যে ক্ষমা করবেন, আমার কিছু কাজ আছে, তাই আমাকে পড়াশোনার ঘরে যেতে হবে। আমি এখানে বসে আপনাদের সাথে এই মুহূর্তে সময় কাটাতে পারছি না। কাকিমা বলেন যে অবশ্যই অবশ্যই, আমাদের কোনো আপত্তি নেই। আর ইউঝান এখানে একটা গেম নিয়ে বসে পড়ে। কাকিমা এবং দাদু দুজনে এখানে কথা বলতে শুরু করেন যে বাহ, তোমার আর লিজার জুটি তো খুব ভালোভাবেই জমছে, তাই কেন তোমরা দুজনে মিলে এখানে পরিবার পরিকল্পনাও করে ফেলো না? আর এই কথা শোনা মাত্র ইউঝান পরিষ্কারভাবে না করে দেয়। সে বলে যে দেখুন, এখনও আমাদের বিয়ের 1 সপ্তাহ হয়নি, আর আপনারা বলছেন যে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করতে শুরু করে দিই। আমার সামনে তো আপনারা বলে দিয়েছেন, কিন্তু লিজার সামনে এই কথাগুলো বলবেন না। সে বেচারি কাজে কতটা ব্যস্ত থাকে। এখন আপনারা যদি এই জিনিসটার চাপ দিতে শুরু করেন তাহলে বেচারি দুশ্চিন্তায় পড়ে যাবে এবং আমি এই বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এমনটা বলে সে উঠে চলে যায় এবং দাদুর মাথায় একটা বুদ্ধি আসে যা সে তার পুত্রবধূকে বলতে শুরু করে। কাকিমা বলেন যে কিন্তু এটা ঠিক হবে না। দাদু বলেন যে এভাবে ঠিক হবে না কেন, এমনিতেও এখানে কিছু পাওয়ার জন্য কিছু তো করতেই হয়। যার পরে এখানে লিজা কাজ করতে থাকে এবং ইউঝান এখানে তাকে দেখতে থাকে এবং তাকে প্রশ্ন করতে শুরু করে যে তুমি সত্যিই এখানে স্কুল বয়সের কথা মানবে না তো? লিজা বলে যে দেখো, তুমি যদি বেশি প্রশ্ন করতে শুরু করো তাহলে আমার কাছে তোমার মূল্য কমে যাবে। সে বলে যে না না, আমি আর জিজ্ঞাসা করব না। আর এখানে তাকে আর লিজার সেই সমস্ত মিষ্টি মিষ্টি মুহূর্তগুলোর কথা মনে পড়তে থাকে। ততক্ষণে পরিচারক সেখানে ইউঝানের জন্য স্যুপ নিয়ে আসে, যা ইউঝান পান করে এবং পরে দুজনে স্নান করতে চলে যায়। ইউঝানের এখানে এত তেষ্টা পাচ্ছে যে সে খুব জল খাচ্ছে, কিন্তু তবুও তার শরীরে তাপমাত্রা কমছেই না। আর তখন তার মনে হয় যে পরিচারক স্পেশালি তার জন্য যে স্যুপটি নিয়ে এসেছিল তার ভেতরে নিশ্চিতভাবেই কিছু মিশিয়ে দেওয়া হয়েছে, আর এই কথাটা এখন গিয়ে তার মাথায় আসে। তাই সে সঙ্গে সঙ্গে বাথরুমের ভেতরে ঢুকে যায় এবং সে সঙ্গে সঙ্গে লিজাকে সরি বলে সেখান থেকে পালিয়ে যায়। লিজা কিছু সময় পরে বাইরে আসে এবং তাকে বলতে শুরু করে যে কোনো ব্যাপার না, আমি তোমাকে সাহায্য করছি। আর এখানে সে তার নাকের ঘাম মুছতে শুরু করে
যেখানে ইউঝানের লিজার মুখ একদম এইচডি ভিউতে দেখা যাচ্ছিল। সে ভাবতে বসে যায় যে লিজা কতটা সুন্দর দেখতে লাগছে, এবং তারপর বন্ধুরা লিজা তাকে বলতে শুরু করে যে তুমি যদি চাও তো আমি তোমার সাহায্যও করতে পারি। ইউঝান এখানে অবাক হয়ে যায় যে লিজা কিভাবে জানলো, এবং সে কি এটা জানেও যে সে কি বলছে, কারণ ইউঝানের মতে লিজার কথাটার মানে হলো যে দুজনে আজ রাতে সময় কাটাবে। কিন্তু এখানে লিজা তাকে ওষুধ দেয়, এই কথা বুঝিয়ে যে এটিকে খাওয়ার পরে তুমি যদি ঠান্ডা জলে স্নান করো তাহলে সুপে যে ওষুধ মেশানো ছিল তার প্রভাব তোমার ওপর পড়বে না। আর যেখানে তারপর সে মন খারাপ করে স্নান করতে চলে যায়, যেখানে লিজা হাসতে শুরু করে, কারণ সেও জানতো যে ইউঝান কি ভাবছিল। অন্যদিকে বন্ধুরা এখানে সকাল হয়ে যায়, যেখানে দাদু এসে জিজ্ঞাসা করতে শুরু করেন যে তোমাদের দুজনের গতকালের রাতটা কেমন কাটলো। আর ইউঝান বুঝতে পারে যে এই সমস্ত কিছু করার পেছনে কার হাত ছিল। দাদু এখানে রাতের ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন, এবং লিজার চেয়ে ইউঝান এখানে বেশি লজ্জা পাচ্ছিল। সে দাদুর কাছে খুব অনুরোধ করে যে দয়া করে এমন কথা প্রকাশ্যে জিজ্ঞাসা করবেন না, তার খুব লজ্জা করে। ততক্ষণে লিজার কাছে বাড়ি থেকে ফোন আসে, যেখানে সে জানতে পারে যে তার বাড়ির লোকজনের কাছে তার মায়ের কিছু জিনিসপত্র পাওয়া গেছে, যা শোনা মাত্রই সে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সেখানের উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে সে ইউঝানের সাথে নিজের বাড়ি যায়। লিজা প্রবেশ করতেই তার শপথনিমা তাকে কটূক্তি করা শুরু করে। ইউঝান আসা মাত্রই এখানকার সমস্ত লোকজন তাকে খুব সম্মান জানিয়ে স্বাগত জানায়, এবং সে লিজাকে বলতে শুরু করে যে সত্যি কি এটা তোমার বাড়ি, দেখে তো মনে হচ্ছে না। ডেইজি যখন ইউঝানকে দেখে তখন সে মোহিত হয়ে যায় এবং ভাবে যে ইস, আমি যদি বিদেশে না যেতাম আর এ যদি আমার আগে পেত তাহলে নিশ্চিতভাবেই এর সাথে আমার বিয়ে হতো। আর তারপর সে ইউঝানের সাথে গা ঘেঁষতে চলে যায়। ইউঝান এখানে বলতে শুরু করে যে তুমি তো ডেইজি না। ডেইজি খুশি হয়ে যায় যে এখনও ওর কথা ওর মনে আছে, তাই সে হ্যাঁ বলতে শুরু করে। সে বলে যে ঠিক আছে, তাহলে তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলো, কারণ আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, এবং হ্যাঁ, আমি একজন অনুগত স্বামী। এমনটা বলে সে লিজার হাত ধরে ফেলে। আর এখানে লিজার শপথনিমা তাকে বলতে শুরু করে যে দেখো লিজা, তোমার যদি তোমার মায়ের জিনিসপত্র ফেরত চাই তাহলে তোমাকে এখানে ইউঝানকে ফিরিয়ে দিতে হবে, যার মানে হলো আসল বিয়েটা লিজার ছোট বোন ডেইজির সাথে ইউঝানের ঠিক হয়েছিল। কিন্তু সেই সময় ডেইজি বলেছিল যে সে বিয়ে করবে না, কারণ সে জিয়াংকে ভালোবাসে, আর এখন জিয়াং তার সাথে বিয়ে করতে অস্বীকার করে দিয়েছে, কারণ জিয়াং কোনো এক ধনী মহিলাকে পেয়ে গেছে। এই কারণে এখন আবার একবার তারা এই বিয়েটা ইউঝানের সাথে করাতে চায়। ইউঝান পরিষ্কারভাবে এখানে অস্বীকার করে দেয়, এই কথা বলে যে আমি কোনো বস্তু নই। আর লিজাও ভালো করেই জানে যে এই বিয়েটা ডেইজির ইচ্ছেতেই ভেঙেছে, আর যখন সেখানে কথা এগোয়নি তখন সে এখানে চলে এসেছে যাতে অন্তত এখানে বিয়েটা হয়ে যায়। আর এখানে সে পরিষ্কারভাবে বলে দেয় যে আপনার ছেলের মতো আমি সারাদিন বেকার বসে থাকি না, তাই যেদিন আপনারা নিশ্চিত হবেন যে মায়ের জিনিসপত্র আমাকে ফিরিয়ে দেবেন সেদিন আমাকে ডাকবেন, বারবার আমার সময় নষ্ট করার জন্য ডাকবেন না। এবং হ্যাঁ, আপনাদের যদি মনে হয় যে সেই জিনিস নিয়ে আপনারা দেন দরবার করতে পারেন তাহলে একদমই না, ওটা এমন একটা জিনিস যেখানে আমার মায়ের এবং আমার অধিকার রয়েছে, তাই সেটা পাওয়া আমি যোগ্য। এমনটা বলে সে ইউঝানের সাথে সেখান থেকে চলে যায়, যেখানে ডেইজি ভাবে যে আমিও দেখি কতক্ষণ অবধি লিজার আশপাশে ঘোরে, এক না এক দিন এ আমার হবেই এবং মিসেস ইউ এর পদ আমারই হয়ে থাকবে। আর যখন তারা সেখান থেকে চলে যেতে লাগে তখন লিজা এখানে ইউঝানের প্রশংসা করে যে সে তার সাথে থেকে সঠিক কাজ করেছে এবং ওই তিনজনকে উপযুক্ত জবাব দিয়েছে। ইউঝান বলে যে আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে তুমি আমাকে এর জন্য কোনো পুরস্কার দিচ্ছ না কেন। আর এখানে সে তাকে বলে যে ঠিক আছে, বলো যে তোমার পুরস্কার হিসেবে কি চাই। আর ইউঝান কেবল তার কাছে একটা সাধারণ চুমু চায়, যা লিজা দেওয়া মাত্রই সে একদম লজ্জায় লাল হয়ে যেতে শুরু করে। তারপর তারা সেখান থেকে যেতে লাগে, যেখানে লিজার সন্দেহ হয় যে তার কি ইউঝানকে এই ব্যবসায়িক বিয়ের মাঝে টানা উচিত হয়নি। আর এখানে আমাদের স্কুল জীবনের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু ছেলেকে মারধর করছিল যারা তারই ক্লাসের সহপাঠী ছিল। আর এখানে সে এটা এই কারণে করছিল কারণ ইউঝান তাদের লিজার শারীরিক গঠন ও মুখশ্রী নিয়ে বাজে কথা বলতে শুনেছিল, এই কারণেই সে তাদের মারছিল। আর তখন লিজা সেখানে এসে তাকে বাধা দেয় যাতে উত্তেজনার বশে ইউঝানের দ্বারা এমন কোনো ভুল না হয়ে যায় যার জন্য তাকে সারা জীবন পস্তাতে হয়। আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে লিজা এই বিয়ে নিয়ে একটুও অনুতপ্ত নয়। সে ভীষণ খুশি যে সে ইউঝানের সাথেই বিয়ে করেছে। এরপর তারা বাড়িতে থাকে, যেখানে ইউঝান লিজার চুল বাঁধতে সাহায্য করছিল, এবং ঠিক ততক্ষণে সেখানে দাদু চলে আসেন, যিনি ইউঝানকে বলেন যে আজ থেকে তুমিও কাজে যাবে, অফিসে কাজ করার জন্য। ইউঝান বলে যে আপনি কি আমার সাথে কথা বলছেন? দাদু বলেন যে হ্যাঁ, তোমার ছাড়া আর কাউকে কি এখানে দেখতে পাচ্ছি না তো? আমি তোমার সাথেই বলছি, তুমি এবার থেকে অফিসে যাবে এবং একজন কর্মী হিসেবে কাজ করবে। ইউঝান বলে যে মনে হচ্ছে আপনার বয়স একটু বেশি বেড়ে গেছে শ্রীমান দাদু, আপনার কি মাথায় ঢুকছে, আপনি কি বলছেন? আমি দেশের শীর্ষস্থানীয় একজন ব্যক্তি, যাকে কাজ করারও কোনো প্রয়োজন নেই। আমি এত ধনী যে আমি যদি কাজ করতে যাই তাহলে লোকজন আমার উপহাস করবে। আর দাদু বলেন যে দেখো, যদি কাজ না করো তাহলে এই সমস্ত কিছু আমি লিজার নামে করে দেব এবং তোমার হাতে কিচ্ছু রাখবো না। তখন ইউঝান বলে যে করে দিন, এমনিতেও সে আমার স্ত্রী। আর ততক্ষণে লিজার কাছে কোম্পানি থেকে ফোন চলে আসে, যেখানে পরিস্থিতি বেশ গুরুতর মনে হচ্ছিল, তাই ইউঝানও তাকে ড্রপ করার জন্য বেরিয়ে পড়ে।
আর যখন তারা সেখানে যাচ্ছিল তখন ইউঝান লিজার কাছে কারণ জানতে চায়। লিজা তাকে সবকিছু বুঝিয়ে বলে যে কিভাবে কোম্পানির কেউ 40% শেয়ার নিতে চাইছে, আর যদি এমনটা হয়ে যায় তাহলে পরিস্থিতি খুব সমস্যার হয়ে দাঁড়াবে, কারণ 40% শেয়ার একটা বিশাল ব্যাপার। যদি সেই মানুষটার হাতে ওটা চলে যায় তাহলে লিজা যতই এই কোম্পানির প্রেসিডেন্ট হোক না কেন তার শেষ নির্দেশ আর মানা হবে না। শেষ সিদ্ধান্ত সেই 40% শেয়ারওয়ালা মানুষটারই হবে, আর সে যা চাইবে সেটাই হবে। সে যদি চায় তাহলে কোম্পানিকেও বিক্রি করে দিতে পারে। যার পরে সে অফিসে আসে এবং অফিসে এসে সমস্ত শতাংশের হিসাব বের করতে বলে। ততক্ষণে ইউঝান দৌড়ে আসে এবং লিজাকে জানায় যে মানুষটি 40% শেয়ার নিচ্ছে সে আর কেউ নয়, খোদ গো। লিজা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে? ইউঝান বলে যে তুমি গাড়িতে আমাকে যা যা বলেছিলে তারপর আমি আমার লোকদের কাজে লাগিয়েছিলাম এবং তাদের তদন্তের মাধ্যমেই এই সমস্ত কিছু জানা গেছে। লিজা ভালো করেই জানতো যে তার কাকার সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই সে তার কাকার সাথে দেখা করার জন্য মিটিং ঠিক করে যাতে সে গিয়ে তার সাথে কথা বলতে পারে। আর এখানে কাকার সাথে কথা বলে জানা যায় যে লিজার কাকার সাথে দেখা করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ গো অনেক আগেই কাকাকে নিজের দিকে ভিড়িয়ে নিয়েছিল। কাকা এখানে গোকে গতকালের সময় দিয়েছিলেন এবং কালকেই তিনি গোকে নিজের শেয়ার সঁপে দিতে চলেছেন। লিজা এখানে তার কাকাকে সমস্ত ব্যাপার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার সেই কথা পরিস্থিতি আরও বিগড়ে দেয়। কাকা বলতে শুরু করেন যে ক্ষমা করো, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমার শেয়ারগুলো আমি গোরো নামেই করে দেব এবং তাই আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ যে কোনো মানুষই ব্যবসা করতে চাইবে যদি তার লাভ হয়। এমনটা বলে তিনি সেখান থেকে চলে যান এবং লিজার কাছে কেবল একটা রাস্তা বাকি থাকে, আর তা হলো তার বাবা। কিন্তু সে ভালো করেই জানত যে তার বাবা সোজা আঙুলে ঘি তুলবেন না, তাই সে 5% শেয়ারের কাগজ নিয়ে সই করানোর জন্য তার কাছে চলে যায়। কাকা এখানে অস্বীকার করতে শুরু করেন যে তিনি তাঁর শেয়ার লিজার নামে হস্তান্তর করবেন না। আর লিজা এখানে তাকে সেই ছবিটি দেখাতে শুরু করে যেদিন লিজার মায়ের মৃত্যু হয়েছিল এবং সেদিন কাকা তার গোপন প্রেমিকা ও তার ছেলের সাথে মেয়ের জন্মদিন উদযাপন করছিলেন। কাকা বলতে শুরু করেন যে আমি তোমার বাবা, তুমি আমাকে এভাবে হুমকি দিতে পারো না। লিজা বলে যে আমি কোনো হুমকি দিচ্ছি না, বাস্তবটা বলছি, সই না করলে এখনই বলে দিন, আমি সময় নষ্ট করতে চাই না। এমনিতেই আর একটা ফোন করলেই সাংবাদিক চলে আসবে আর সব কিছু তাদের সামনে হবে। এই কথা শুনে কাকা চুপচাপ সই করে সেখান থেকে চলে যান। লিজার টেনশন অবশেষে কিছুটা কমে যায়, যেখানে ইউঝান তাকে বলে যে দেখো তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর লিজা এখানে তাকে ধন্যবাদ জানায়, কারণ যদি ইউঝান খোঁজ না লাগাতো তাহলে লিজা কিচ্ছু জানতে পারত না। আর এখানে সে তাকে ভালো একটা পুরস্কার দেয়, যেখানে ইউঝান টমেটোর মতো লাল হয়ে যায়। আর অন্যদিকে কাকিমা ও ডেইজি থাকে, যারা কাকাকে চিলতে থাকে। কিন্তু এখানে কাকা তাঁর 5% শেয়ার লিজার নামে করে দেন। কাকা বলেন যে দেখো ওটা আমাকে একদিন না একদিন করতেই হতো। আর কাকিমা এসে তাঁর ওপর চিল্লিয়ে ওঠেন যে ও আসলে কে গো, যার নামে তুমি তোমার নিজের শেয়ারগুলোও করে দেবে? ডেইজি বলে যে বাবা, আমাদের যেভাবেই হোক ওই শেয়ারগুলো ফিরিয়ে আনতেই হবে। কিন্তু এখানে কাকা যখন মানা করে দেন তখন কাকিমার আরও রাগ হয়ে যায় যে আমার আর আমার ছেলের কি তোমার জীবনে কোনো দাম নেই? তুমি কি আমাদের শুধু সারা জীবন জ্বালানোর জন্যই এনেছো? আর কাকা কোনো উত্তর দেন না। আর অন্যদিকে লিজা থাকে যে কাউকেও এই কথা বাইরে জানাতে মানা করে দেয় যে তার কাছে শেয়ারের পরিমাণ বেড়ে গেছে, কারণ সে শেষ মুহূর্তে গোকে একটা ভালো শিক্ষা দিতে চায়। ঠিক ততক্ষণে সেখানে ইউঝান এসে যায় লিজার জন্য একটা আলাদা স্যুপ নিয়ে এবং লিজাকে সেই স্যুপ নিয়ে সন্দেহ করতে শুরু করে। ইউঝান বলে যে আমি দাদু নই যে এর ভেতরে কিছু মিশিয়ে দেব, তুমি এটা আরামসে খেতে পারো। তোমার আজকের দিনটা ভীষণ ক্লান্তিকর ছিল, তাই আমি ভেবেছি এমন কিছু বানিয়ে দিই যাতে তোমার রাতে শান্তির ঘুম হয়। আর এমনটা বলতে বলতেই লিজার কাছাকাছি আসতে শুরু করে, যেখানে ধীরে ধীরে তাদের সেই ঘনিষ্ঠতা একটা চুমুতে রূপ নেয় এবং এই চুমুটাই সারা রাত ধরে চলতে থাকে। পরের দিন সেখানে শ্রীগো এসে উপস্থিত হয়, যেখানে সে লিজাকে জিজ্ঞাসা করে যে আজ এখানে আসার কারণ কি? আমি তো গতবারই তোমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। আর শ্রীগোর যে সহকারী ছিল সে লিজার ওপর চিল্লিয়ে উঠতে শুরু করে যে তোমার তো আমাদের স্যারের সাথে কথা বলার কোনো তমিজই নেই, তুমি কি জানোই না যে তুমি কার সাথে কথা বলছো? লিজা এখানে বিভ্রান্ত হওয়ার বা কেবল অভিনয় করার ভান করে বলে যে কেন, তোমাদের স্যারের মধ্যে এমন কি বিশেষত্ব আছে? আর তখন সেই সহকারী বলতে শুরু করে যে দেখো, তোমার হয়তো জানা নেই যে তোমার কোম্পানির শেয়ার বিক্রি হয়ে গেছে এবং এখন এই শহরের সবচেয়ে বড় মালিক হলেন শ্রীগো, যার কাছে 49% শেয়ার রয়েছে আর তোমার কাছে আছে মাত্র 49%। যা শোনা মাত্রই লিজা বলতে শুরু করে যে গো, একবার আমার সাথে কথা তো বলে নিতে পারতে। গো বলতে শুরু করে যে ক্ষমা করো, আমি আমার সহকারীকে ভালো করে শেখাইনি যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিন্তু হ্যাঁ, আমি তো কেবল তোমাকে একটা চমক দিতে চেয়েছিলাম। লিজা এখানে বলে যে গো, এই চমকটা আমার খুব পছন্দ হয়েছে এবং গো তার কাছে চলে যায়। ও তাকে বলে যে আমি তো কেবল তোমাকে এটা বোঝাতে চেয়েছিলাম যে আমাকে প্রত্যাখ্যান করার পরিণতি কি হয়। আর ঠিক ততক্ষণে সেখানে ইউঝান এসে যায় একদম ফুল স্পিডে হিরোদের কায়দায়, আর আসা মাত্রই সে তাকে একটা জোরালো ঘুষি মেরে বসে। লিজা বলে যে এটা যদি তোমার মতে আমার জন্য কোনো চমক হয় তাহলে আমার কাছেও তোমার জন্য একটা দারুণ চমক রয়েছে, এই কাগজগুলোকে দেখো। এই কাগজগুলো দেখা মাত্রই তার বুঝতে আর বাকি থাকে না যে লিজার কাছে যে 45% শেয়ার ছিল তা 45 নয় বরং 50 হয়ে গেছে এবং 1% শেয়ার
দিয়ে সে গোর চেয়েও এগিয়ে গেছে, যেখানে গো নিজের হার তো স্বীকার করে না, তবে রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর সাথে সাথেই ইউঝান লিজার সাথে খারাপভাবে কথা বলার জন্য সেই সহকারীকেও মারধর করে। আর অন্যদিকে সে তার কাকাকেও ছাড়েনি, যে আর সামান্য কিছু শেয়ার বেঁচেছিল, সেই শেয়ারগুলোও সে নিজের নামে করে নেয়। কারণ যে মানুষটি কোম্পানিকে ধোঁকা দিচ্ছে সে এই কোম্পানিতে থাকার যোগ্যই নয়, কারণ কোম্পানির বিশ্বস্ত ও অনুগত কর্মী দরকার, সেই সমস্ত লোক নয় যারা লাভের আশায় অন্য কোম্পানিতে পালিয়ে যায় এবং অন্যের কাছে বিকিয়ে যায়। এখন এখানে কাকার কাছে আর কোনো উপায় থাকে না, তাকে এটা মেনে নিতেই হয়। আমাদের অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল যে হয়তো শ্রীগো ই প্রধান খলনায়ক, কিন্তু আমরা এখানে এমন একজন মানুষকে দেখতে পাই যে প্রায় ইউঝানের মতোই দেখতে, এবং এখানে সে তার কাম ব্যাক করতে চলেছে, যার ব্যাপারে আমরা সামনে জানতে পারবো। আর বন্ধুরা, এখানে দাদু, ইউঝান এবং লিজা বসে বসে কথা বলছিল, যেখানে দাদু লিজার কাছে একটা অনুরোধ করতে চান, একটা ইচ্ছে প্রকাশ করেন। লিজা বলে যে আপনি যে ইচ্ছেই প্রকাশ করবেন আমি তাতেই সবকিছু পূরণ করব। আর দাদু এখানে নাতি নাতনি হওয়ার ইচ্ছে প্রকাশ করতে শুরু করেন, যেখানে লিজা ইউঝানের দিকে তাকাতে থাকে। আর মনে হচ্ছিল যেন ইউঝান কোনো মেয়ের মতো একটু বেশি লজ্জা পাচ্ছে, কারণ এখানে সবার সামনে এই ধরনের কথা খোলাখুলি বলাটা তার পছন্দ নয়। সে দাদুকে বলে যে আমি আপনাকে আগেই বলেছিলাম যে এভাবে ডাকবেন না, খুব ভয় লাগে। দাদু বলেন যে তোমার দেখে সত্যিই মনে হয় যে তুমি আমার আমলের মানুষ, আজকালকার জমানা বদলে গেছে, এবং এই সমস্ত কথা খোলাখুলি বলাই যায়। অন্যদিকে ইউঝান লিজাকে নিয়ে ঘরে চলে যায় এবং এখানে তার এক ফোঁটাও লজ্জা করছে না। লিজা বলে যে আমি তো বলি এর 1% যদি তুমি এখানে নিচে হতে তাহলে খুব ভালো হতো, কারণ তুমি একদম কাপুরুষের মতো আচরণ করো। ইউঝান বলতে শুরু করে যে দেখো, কিছু জিনিস এমন থাকে যা স্বামী স্ত্রীর নিজেদের ব্যক্তিগত রাখা উচিত, সারা পৃথিবীকে বলে বেড়ানো উচিত নয়। আর এরপরে তাদের সাজগোজ শুরু হয়ে যায়। পরের দিন লিজা যখন বাড়িতে থাকে তখন পরিচারক এসে জানায় যে আপনার বোন ডেইজি আপনার সাথে দেখা করতে চায়। লিজা পরিষ্কারভাবে বলে দেয় যে আমার কোনো বোন নেই, আমার মা কেবল আমাকেই জন্ম দিয়েছেন, তাই যে এসেছে তাকে চলে যেতে বলো। কিছু সময় পরে পরিচারক ফিরে আসে এবং বলে যে ওই মেয়েটি বলেছে যে আপনি যদি তার সাথে দেখা না করেন তাহলে সে আপনার মায়ের সমস্ত জিনিসপত্র পুড়িয়ে দেবে, যার পরে তাকে বাধ্য হয়ে ভেতরে আসার অনুমতি দিতে হয়। ডেইজি ভেতরে আসা মাত্রই একটা বড় বাড়ি দেখে ভীষণ খুশি হয় যে যাই হোক, এই বাড়িটা আগেও আমার ছিল আর ভবিষ্যতেও এই বাড়ির ওপর আমারই অধিকার থাকবে। আর এখানে বসে সে লিজাকে বলতে শুরু করে যে আমি জানি যে তুমি কিভাবে বাবাকে অত্যাচার করে সেই শেয়ারগুলো নিজের নামে করে নিয়েছো, তাই এখন সময় এসে গেছে যে তোমার সেই সমস্ত কিছু আমার নামে করে দেওয়া উচিত। লিজা এখানে হাসতে শুরু করে এবং বলে যে তোমার কি সকালবেলা মদ্যপান করে আসার কোনো অভ্যেস আছে নাকি? কারণ তোমার কেন এমনটা মনে হচ্ছে যে যে কোম্পানি আমার মায়ের ছিল সেই কোম্পানির শেয়ার আমি এখানে তোমার নামে করে দেব? ডেইজি বলে যে সেটা এই কারণে যে ওটা আমারও বাবা এবং সে আমাকেও ভালোবাসে। লিজা বলে যে হ্যাঁ, কিন্তু তোমার বাবার তো কোনো কোম্পানি নেই, ওটা আমার মায়ের কোম্পানি এবং আমি তার রক্ত সম্পর্কের মেয়ে, কোনো শপথনিমা বা তাঁর সন্তান নই। এমনটা বলে সে ডেইজিকে ছোট করে। আর ডেইজি এখানে তাকে সেই দিনের কথা মনে করিয়ে দিতে শুরু করে যেদিন তার মায়ের মৃত্যু হয়েছিল। সেই সময় কাকা এটুকু জানতেন যে তিনি খুব গুরুতর ও সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন, কিন্তু কাকা এখানে নিজের গোপন প্রেমিকা ও ডেইজিকে প্রাধান্য দিয়েছিলেন, তার প্রথম স্ত্রীকে নয়। এই কথা শোনা মাত্রই লিজা তাকে বাজে ব্যবহার করার জন্য একটা চর কষে দেয়। আর সে এখানে পাগলের মতো হাসতে শুরু করে এবং বলে যে দেখো এবার কিভাবে সবার আসল রূপ তোমার সামনে আসবে। এমনটা বলে সে কাঁদতে শুরু করে এবং বলে যে আমি তো কেবল এখানে তোমাকে এটা বলতে এসেছি যে শেয়ারগুলো দয়া করে আমার নামে করে দাও, বাবা তোমার কারণে আমাকে খুব ঘৃণা করছেন। ঠিক ততক্ষণে ইউঝান দৌড়ে আসে এবং লিজাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তুমি ঠিক আছো তো, তোমার হাতে আঘাত লাগেনি তো? তারপর ডেইজি ইউঝানের পা জড়িয়ে ধরে এবং বলে যে ইউঝান দেখো না লিজা আমার সাথে কি করেছে। ইউঝান তো এখানে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় এবং অন্যদিকে লিজাকে বলতে শুরু করে যে তোমার কি মনে হয় তুমি এখানে বেচারা সাজার নাটক করবে নাকি আমাকে হুমকি দেবে যে তুমি আমার মায়ের জিনিসপত্র পুড়িয়ে দেবে আর আমি তাতে ভয় পেয়ে তোমার কথা মেনে নেব? একদমই না। আমি তোমাকে আগেই বলেছিলাম এবং এখনও বলছি যে এই জিনিসটা নিয়ে কোনো দেন দরবার করা যাবে না। তবে হ্যাঁ, তুমি যদি এর বদলে নিজের জীবন দিতে চাও তাহলে নিশ্চিতভাবেই দেন দরবার করতে আমি রাজি আছি, তাই আমি তোমাকে সুযোগ দিচ্ছি। পরের বার একটু ভেবেচিন্তে এসো যে এর বদলে তোমার কি চাই। যদি আমার সেই চুক্তি পছন্দ হয় তাহলে ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এর আড়ালে যদি তুমি অন্য কিছু করার চেষ্টা করো বা আমার মায়ের জিনিসপত্র নষ্ট করো তাহলে এটুকু খেয়াল রেখো যে তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। আর পরে এখানে ইউঝান পরিচারককে ডেকে পাঠায়, যেখানে ডেইজিকে টেনে হিচড়ে বাইরে বের করে দেওয়া হয়। এদিকে ইউঝান লিজাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তুমি ঠিক আছো তো? লিজা জানায় যে আমি কিভাবে ঠিক থাকবো, আমার মা নিজের সারা জীবন ওই গাধা নির্বোধ স্বামীর জন্য উৎসর্গ করে দিলেন এই ভেবে যে সামনে গিয়ে সব ঠিক হয়ে যাবে। আসলে আমার মা তো নিজের সবকিছু আমার বাবার নামে করে দেওয়ারই কথা ভেবেছিলেন, কিন্তু ভালো যে উনি সেটা করেননি। উনি যদি এমনটা করতেন তাহলে আজ আমি কোনো এতিমখানায় পড়ে থাকতাম। আমার মা আমার বাবার জন্য কত কিছু করলেন, আর শেষমেশ আমার বাবা অন্য কোনো মহিলার জন্য আমার মায়া সাথে প্রতারণা করলেন, আর মরার পরেও তার মনে একটুও অনুতাপ নেই, না আমার জন্য আর না আমার মায়ের জন্য। ইউঝান এখানে তাকে জড়িয়ে ধরে যাতে সে লিজাকে সান্ত্বনা দিতে পারে, আর এদিকে ডেইজিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।
গো এই সমস্ত কিছু দেখতে থাকে এবং সে তার কাজের ফাঁকে তাকে বাঁচায়। এখানে দুজনে একে অপরের সাথে হাত মিলিয়ে নেয়। আর ডেইজির কাছে এমন কিছু ক্লিপ ছিল যা গোরও কাজেও আসতো এবং ডেইজিরও কাজে আসতো, এবং এখন দুজনে একই শত্রুর বিরুদ্ধে এক হয়ে গেছে। অন্যদিকে যখন তারা যাচ্ছিল তখন ইউঝান অনুরোধ করে যে সে ও লিজা যেন ডিনার ডেটে যায়। লিজা এখানে বলে যে হ্যাঁ, আমি তোমার স্ত্রী, তোমার সাথেই যাব। পরের দিন ইউঝানের অফিসে যাওয়ার সময় হয়ে যায় এবং সে এখানে একজন ধনী সুদর্শন প্রধান কার্যনির্বাহী কর্মকর্তার মতো প্রবেশ করে, যেখানে সবাই তাকে দেখা মাত্রই তাদের তো দম আটকে আসে। আর ভেতরে আসা মাত্রই সে আবার নিঃশ্বাস নেওয়া শুরু করে, কারণ সে ভয়ের চোটে ভেতরে এসেছিল, কিন্তু সে সেটা কাউকে বুঝতে দেয়নি। কিন্তু সহকর্মীর চলে যাওয়ার পর শ্রী ইউঝানের হাবভাব এক নিমেষেই বদলে যায়। অন্যদিকে এখানে ইউঝানের পুরনো স্কুলের সেই ভিডিওটি ভাইরাল হতে শুরু করে এবং এখানে লোকজন আসল কারণটা জানে না যে ঠিক কোনো কারণে ইউঝান তাদের মারধর করছে, কিন্তু এই সমস্ত কিছু দেখে তাকে একজন বুলি বা উৎপীড়ক হিসেবে দেখানো হতে থাকে। সমস্ত লোকজন এখানে অবাক হয়ে যায়, কারণ কেউ জানত না যে ইউঝান এত খারাপ মানুষ বলে প্রমাণিত হবে। ঠিক ততক্ষণে সহকারী গিয়ে ইউঝানকে সমস্ত কথা বলে এবং এখানে ইউঝানের খুব রাগ হয়ে যায় যে লোকজন তো আসল কারণটাই জানে না। সহকারী জিজ্ঞাসা করে যে আপনি চাইলে আমি একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে পারি, কিন্তু ইউঝান এখানে কোনো কিছু করতে বারণ করে দেয়। এবং যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সহকর্মীর মুখে আমরা একটা অদ্ভুত হাসি দেখতে পাই, এবং এরপর এখানে ইউঝান কোম্পানি থেকে বেরোবা মাত্রই সমস্ত সাংবাদিক চলে আসে। লিজা সামনে এসে সবাইকে বলে যে আগামীকাল ৮টার সময় সাংবাদিক সম্মেলন হবে, প্রশ্ন করার জন্য সবাই সেখানে চলে এসো। সবাই বাড়িতে আসে এবং তারা সবাই জানে যে ইউঝান কোনো কারণ ছাড়া কারোর গায়ে হাত তুলতে পারে না। আর অন্যদিকে তারা যখন ঘুমাতে যায় তখন ইউঝান কৌতূহলী ছিল যে সেই দুটো জিনিস কি যা লিজা চায়। আর লিজা তাকে বলে যে তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে কাল আরামসে বলে দেব। আর লিজা তার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছিল। অন্যদিকে কাকা তার মেয়ে ডেইজিকে চর মারছিলেন, কারণ তিনি জানতে পেরেছেন যে ডেইজি ওই ভিডিও ক্লিপটি ভাইরাল করেছে। আর তখন ডেইজি তাকে মিথ্যে বলতে শুরু করে, কিন্তু কাকার কাছে স্কুলের সেই সিসিটিভি ফুটেজ থাকে যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কিভাবে ডেইজি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল। আর অন্যদিকে কাকা ডেইজিকে নিয়ে বাড়িতে চলে আসেন যাতে তিনি লিজার কাছে অনুরোধ করতে পারেন যে লিজা যেন ওই ভিডিওটি মুছে দেয়, এবং এমনিতেও বোনেদের মধ্যে ভুল ত্রুটি হয়েই থাকে। লিজা জিজ্ঞাসা করে যে কিসের ভুল ত্রুটি। ডেইজি যে ভিডিওটি আপলোড করেছে তার কারণে আমার কোম্পানির সুনাম খুব নষ্ট হয়েছে, আর এখন বলছে ওটা ভুল আপনার হয়েছে যে আপনি আপনার মেয়েকে শিক্ষা দেননি। সে বলতে শুরু করে যে দেখো, এখন তোমরা দুজন বোন, পরিবারের কথা পরিবারের ভেতরেই রাখো, বাইরে নিয়ে যাওয়ার কি দরকার। লিজা বলে যে প্রথমত ও আমার বোন নয়, আমার মা কেবল একটা সন্তানকেই জন্ম দিয়েছেন, আর সেটা আমি, তাই ও তো আমার বোন কোনোভাবেই হতে পারে না। এই কথা শোনা মাত্রই কাকা রেগে যান। এই কথা বলে যে তুমি কতটা নির্দয় ও কুৎসিত মনের মানুষ। লিজা বলে যে আমি কুৎসিত মনের, আর আপনার মেয়ে যা করেছে সেটার কি? ও যখন ভিডিও আপলোড করেছিল তখন তো আপনি ওকে কিচ্ছু বলেননি, কিন্তু আপনার কাছে আমি কুৎসিত হয়ে গেলাম? আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে ওই ভিডিও ইন্টারনেট থেকে সরছে না, এবং যদি সরেও তাহলে আমাদের লোকজন ওটাকে আবার ফিরিয়ে আনবে, আর ডেইজিকে যে শাস্তি পাওয়ার যোগ্য সে সেটা পাবেই, আমি ওকে ছাড়ব না। যার পরে পরিচারককে ডেকে পাঠানো হয় এবং তাদের দুজনকে সেখান থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে যখন ডেইজি ও কাকা বাড়িতে যান, কাকা ভালো করেই জানেন যে এই কাজ ডেইজি একা করতে পারে না, কারণ তার মধ্যে অতটা সাহস নেই। ডেইজি এখানে সত্যিটা বলতে রাজি ছিল না, কিন্তু কাকা বলেন যে দেখো, আমি তোমার বিপক্ষে যাচ্ছি না, আমি চাই তুমি আমাকে সেই মানুষটির সাথে পরিচয় করাও, কারণ আমরা তিনজন মিলে একসাথে কিছু ভালো কাজ তো করতেই পারি। আর তখন ডেইজি তার বাবার কথাগুলো বুঝতে পারে। অন্যদিকে লিজাও অফিসে থাকে, যেখানে সে সহকর্মীকে দেখার পর ইউঝানকে বলতে শুরু করে যে তোমার সহকারীকে কোনো সাধারণ সহকারী বলে মনে হচ্ছে না, এবং তখনই ইউঝান জানায় যে হ্যাঁ, সে একজন বিশেষ সহকারী যাকে এখানে বিশেষ প্রশিক্ষণ ও সাজসজ্জা দেওয়া হয়েছে। অন্যদিকে লিজা তারপর ইউঝানের যমজ ভাই ফুহানের ব্যাপারে জানতে পারে। সহকারী অন্যদিকে ফুহানের সাথে কথা বলছিল তাকে জিজ্ঞাসা করার জন্য যে সে কবে ফিরছে। ফুহান বলতে শুরু করে যে ফিকির করো না, কেউ ইউঝানের পক্ষ নেবে না। আর তখনই সহকারী যখন ফুহানকে সতর্ক করছিল যে আসল সমস্যা ইউঝান নয়, বরং তার স্ত্রী লিজা, ঠিক তখনই পরের সকালে ফুহানের প্রবেশ ঘটে, যেখানে লিজা তাকে দেখামাত্রই চিনে ফেলে, এবং আসলে এখানে ফুহানের সাথেই লিজার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ফুহান বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ঠিক ততক্ষণে ইউঝান এসে যায় এবং বলে যে মানতেই হবে, প্রথমে তো আমার উপর রাগ হয়েছিল যে আমাকে বিয়েটা করতে হবে, কিন্তু আমার তো তোমাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ তুমি যদি না পালাতে তাহলে আজ এই বিয়েটা লিজার সাথে আমি করতে পারতাম না, আর এত কিছু হতে পারতো না। আর নিজের ভাইয়ের এই সুখ ফুহানের সহ্য হচ্ছিল না। অন্যদিকে রাতে সে শিয়ার সাথে দেখা করে, সেই মেয়েটি যাকে ফুহানের ব্যাপারে সব জানা থাকে, এবং এখানে ইউঝান তার থেকে সমস্ত তথ্য বের করে নেয় যে ফুহানে তো সময় ধরে কোথায় ছিল। এখানে শিয়া তাকে সব কিছু জানায়। ঠিক ততক্ষণে লিজাও সেখানে চলে আসে, এবং এখানে শিয়া নিজের পরিচয় দিচ্ছিল যে ম্যাম, ইউঝান এবং ফুহান, আমরা তিনজন একে অপরকে ছোটবেলা থেকে চিনি। আসলে আমি আর ইউঝান তো খুব ঘনিষ্ঠ ছিলাম,
বিশ্রাম, আর লিজার সিয়ার এই হাবভাব একদম পছন্দ হচ্ছিল না। সে নিজের অর্ডার দিয়ে বিশ্রাম কক্ষে চলে যায়, যার পরে সে বিশ্রাম কক্ষে গিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করে যে কোথাও এই দুটোর সম্পর্ক বেশি ঘনিষ্ঠ নয়তো, কারণ সে এর আগে ইউঝানকে কারোর সাথে এতটা ঘনিষ্ঠ হতে কখনো দেখেনি, এবং এখানে তার মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হতে থাকে। কিন্তু অন্যদিকে শিয়ার প্রেমিক আগেই ছিল, এবং এখানে সে ইউঝানের প্রশংসা করছিল যে তোমার আর তোমার স্ত্রীর জুটি খুব ভালো মানিয়েছে। অন্যদিকে আমরা কাকাকে দেখতে পাই, যিনি অবশেষে শ্রীগো র সাথে দেখা করেন, এবং তখন তিনি নিজের পরিবারের গল্প শ্রীগোকে বলেন যাতে সবকিছু তেমনই হয় যেমন তারা চান। অন্যদিকে পরে লিজার কাছে তার বাবার ফোন চলে আসে, যিনি তাকে মায়ের জিনিসপত্র দেওয়ার নাম করে দেখা করতে ডাকেন। লিজা এবার মানা করে দেয়, কারণ তার মনে হয়েছিল যে আবার কিছু না কিছু হবে যেখানে এই লোকজন নিজেদের সময় নষ্ট করবে। কাকা বলেন যে আমি সত্যি বলছি, তাই লিজা তাকে প্রমাণ পাঠানোর জন্য বলে, এবং এখানে তার মায়ের শেষ চিঠি থাকে, যার হাতের লেখা দেখা মাত্রই লিজা চিনে যায় যে চিঠিটি তার মা লিখেছেন, আর এর বিনিময়ে সে তার বাবার সাথে দেখা করতে যায়। এবং এখানে কাকা সেই চিঠির বিনিময়ে তার কাছে 15% শেয়ার চান, যা তিনি চান যে লিজা তার নামে করে দিক। লিজা বলে যে আপনি কি আমাকে এতটাই বোকা মনে করেন যে 5%-এর বদলে আমি আপনাকে এখানে 15% দেব? একদমই না। আর আমাদের এখানে অতীতের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে কাকা গোকে বলেছিলেন যে তিনি শেয়ারগুলো নিজের নামে করে নেবেন, এবং তারপর সেই শেয়ারগুলো গোরও নামে করে দেবেন, যার পরে সবার আগে তারা লিজাকে বের করে দেবে, এবং এর পরে দুজনের সমান ভাগে শেয়ার ভাগ করে নেবে। অন্যদিকে লিজা সেখান থেকে যেতে লাগে, এবং কাকা বলেন যে ঠিক আছে, শুধু 5%ই দিয়ে দাও, ওটার তো আমি অধিকারী বটেই। আর এখানে লিজা যখন মানা করে দেয়, তখন কাকা বলেন যে ঠিক আছে, এই চিঠির সাথে সাথে আমি তোমাকে তোমার মায়ের বাকি সমস্ত জিনিসপত্রও দিয়ে দেব, কিন্তু এর বদলে তোমাকে আমাকে 5% দিতে হবে। লিজা বলে যে আপনার কেন মনে হয় যে আমি আপনার কথায় বিশ্বাস করব? আপনি তো আমাকে চিঠিও দেবেন না। আর কাকা এখানে তাকে চিঠি দেন, এই কথা বলে যে সব নিজের কাছে রাখো, বাকি জিনিসপত্র আমি সই করার পরেই তোমাকে দেব। লিজা বলে যে ঠিক আছে, তবে খেয়াল রাখবেন, আপনি যদি নিজের কথা থেকে সরে আসেন তাহলে আমার কাছে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে। আর এরপরে সে বাড়িতে এসে ইউঝানের সামনে চিঠিটি পড়তে শুরু করে, এবং পড়তে পড়তেই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। পরের দিন কোম্পানিতে দুজন সুদর্শন পুরুষ আসে, অর্থাৎ ইউঝান ও ফুহান, যেখানে সবাই তো খুব খুশি হয়ে যায় যে এই কোম্পানিতে কাজের পাশাপাশি তাদের এখানে এত ভালো দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে শ্রীগো লিজার সাথে দেখা করার জন্য এসেছিল, যেখানে সে লিজার সামনে একটা চুক্তি রাখে যে সে লিজাকে এই কোম্পানির সমস্ত শেয়ার দিয়ে দেবে, কিন্তু এর পরিবর্তে লিজাকে ইউঝানকে ছাড়তে হবে। লিজা এখানে বলতে শুরু করে যে ঠিকই বলেছিল আমার স্বামী, যে তুমি ওকে নিয়ে একটু বেশি আচ্ছন্ন। আর তখন সে বলতে শুরু করে যে কোনো কারণে ইউঝানের পরিবারের কারণেই আমার মায়ের মৃত্যু হয়েছে। আর লিজা ভালো করেই জানে যে যা কিছু হয়েছে তার পেছনে ব্যক্তিগতভাবে ইউঝানের কোনো হাত নেই, তাই সে এই বিষয়ের জন্য ইউঝানকে নিশানা করতে পারে না। এখানে সে তাকে বলতে শুরু করে যে দেখো, তুমি যতই হাত পা ছোড়ো না কেন, শেষ পর্যন্ত আমার সিদ্ধান্ত বদলাচ্ছে না। আর তখনই গো ইচ্ছাকৃতভাবে লিজার কাছাকাছি চলে আসে, যেখানে লিজা তাকে সজোরে একটা চড় কষে দেয়, এই কথা বলে যে তোমার কি মনে হয় তুমি কাছাকাছি চলে আসবে আর আমি তোমার কথা মেনে নেব? আমার থেকে দূরত্ব বজায় রাখলে সেটাই বেশি ভালো হবে, এবং সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। আর এখানে এই ঘটনার একটা ছবি তুলে নেওয়া হয়, যার প্রিন্টও বেরিয়ে যায়, এবং সে গিয়ে এই ছবি ইউঝানকে দেখায়, আর ইউঝানের চোখ কপালে উঠে যায়, এবং তারপর সে প্রচুর পরিমাণে মদ্যপান করা শুরু করে। লিজা যখনই এই কথা জানতে পারে সে বাড়িতে যায়, এবং এখানে সে ইউঝানকে সবকিছু বোঝাতে চায়। ইউঝান তাকে বলে যে তুমি আমাকে বুঝিয়ে লাভ নেই, আমি জানি যে ওই ছবিটা ভুয়া, আর যদি ওটা আসলও হতো তবুও তুমি এমনটা করনি, তুমি নিশ্চয়ই তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিলে। আমার তো এখানে দুঃখ এই কথা ভেবে হচ্ছে যে আমার জীবন থেকে সমস্যাগুলো কবে কাটবে। কখনো আমার পেছনে ফুহান পড়ে থাকে, তো কখনো আমার নিজের ভাই আমার পেছনে লেগে থাকে। আর লিজা এখানে হাসতে শুরু করে, সে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আর এখানে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। পরের দিন তারা দুজনে জলখাবার খাওয়ার জন্য নিচে নামে, যেখানে ফুহান ইউঝানকে কটূক্তি করে যে বিয়ের পরে মনে হচ্ছে তোমার শিষ্টাচার সব ভুলে গেছো, দাদুকে আর কে এভাবে অপেক্ষা করায়? ইউঝান বলে যে প্রথমত দাদুর অপেক্ষা করতে কোনো আপত্তি নেই, এবং দ্বিতীয়ত আমার বিয়ে হয়ে গেছে। ব্যাপার হলো ভবিষ্যৎ পরিকল্পনা করতে করতে রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর তাছাড়া তোমার তো এই সমস্ত কিছু আমার জন্য ভাবা উচিত নয়। অন্যদিকে তারা টেবিলে বসে, এবং তখন সে তার নতুন চুক্তির ব্যাপারে দাদুকে জানায়। এখন দাদু এখানেও ইউঝানের কাছে কিছু প্রত্যাশা নিয়ে বসেছিলেন, কিন্তু ইউঝানের এখানে বসে নিজের ঢাক নিজে পেটানোর কোনো ইচ্ছে ছিল না। তখন লিজা দাদুকে সব জানায়, এবং ফুহান বুঝতে পারে যে তার সহকারী যা বলেছিল সেটাই ঠিক ছিল, যে আসল সমস্যা ইউঝান নয়, বরং লিজাই তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে এখানে লিজা ডেইজির সাথে দেখা করে যাতে সে তার সাথে দেন দরবার করতে পারে, এবং ডেইজিকে সে বোঝাতে শুরু করে যে দেখো, আজ না কাল তোমার জীবনে সমস্যা আসতেই চলেছে, এবং এর বদলে তোমার আমার সাহায্য লাগবে, তাই আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি। ডেইজি তো এখানে খুব অহংকার দেখিয়ে চলে যায়, এবং বাড়িতে গিয়ে সে জানতে পারে যে তার বাবা মা তালাক নিচ্ছেন, কারণ তার মা পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে গেছেন। আর এখানে কাকা তাঁর ওষুধের স্বাদ পাচ্ছিলেন, তখন তিনি চাইছিলেন যে ডেইজি তাঁর সাথে থাকুক, সে যেন তাকে বেছে নেয়। আর এখন তো ডেইজিকে লিজার কাছে যেতেই হয়,
যেখানে লিজার যা দরকার ছিল সে তাকে দেয়, আর তার বদলে সে 2 কোটি নগদ টাকা চায়। আর তেমনি বাড়ি ফিরে লিজা এখানে তার মায়ের সমস্ত জিনিসপত্র দেখছিল, যার মধ্যে তার ছোট ছোট কিছু চিরকুট বেঁচে ছিল। সেই চিরকুটগুলোর মাধ্যমেই লিজা জানতে পারে যে কাকিমা এই সমস্ত কিছু অনেক আগে থেকেই জানতেন, কিন্তু তিনি আজ পর্যন্ত তাঁর স্বামীর কাছে কিচ্ছু বলেননি এবং না কখনো সেই কথা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কারণ একবার কৈফিয়ত চাওয়াটাই যথেষ্ট ছিল। এরপরে কাকিমা বুঝতে পেরেছিলেন যে তাকে এখানে লিজার জন্য এই সমস্ত সহ্য করতে হবে যাতে কেউ লিজাকে পিতৃহীন মেয়ে বলে ডাকতে না পারে। আর লিজার এখানে আরও অনুতাপ হতে শুরু করে যে তার কারণে তার মা এত কিছু সহ্য করেছেন, কিন্তু সে এবার এখানে ওই সবাইকে শাস্তি দিতে চলেছে। অন্যদিকে এখানে লিজা থাকে যে ইউঝানকে জিজ্ঞাসা করে যে আজ তোমার আর কোনো পরিকল্পনা নেই তো। ইউঝান তাকে জানাচ্ছিল যে সে শ্রী ওয়াংয়ের সাথে কেবল একটা মিটিংয়ে যাওয়ার জন্য বেরোচ্ছে, এবং লিজা এখানে তাকে ফুহানের সেই নির্মম সত্যিটা জানিয়ে দেয় যে ফুহান এখানে তার পিছু নিয়ে রয়েছে, আর এই সমস্ত কিছু সে পরিকল্পনা করে রেখেছে। এই কথার কোনো বিশ্বাসই হচ্ছিল না ইউঝানের। অন্যদিকে ইউঝানের কাছে ফুহানের বিরুদ্ধে যা কিছু থাকে সে সব কিছু নিয়ে গিয়ে এখানে বাড়িতে দিয়ে দেয়, কারণ যদি একটা ভাই তার প্রাণের পেছনে পড়ে থাকে তাহলে সে নিজে কেন নিজের প্রাণ খোয়াবে। এই সমস্ত কিছু দেখে দাদুর মাথায় হাত পড়ে যায়। সহকারী দেখতে পাচ্ছিল যে ফুহান তার আসল রূপটাকে বাইরে আসা না দেওয়ার জন্য কতটা নিয়ন্ত্রণ করছে, কিন্তু শেষ পর্যন্ত সে বিস্ফোরিত হয়ে যায় এবং নিজের আসল রূপ দেখাতে শুরু করে। না কাকিমার এবং না দাদুর কারোরই বিশ্বাস হচ্ছিল না যে ওটা ফুহান, এবং দাদুর তো হার্ট অ্যাটাক হয়ে যায়। যেখানে ফুহান সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডেইজি থাকে যে লিজার সাথে দেখা করে একটা পেন ড্রাইভ দেওয়ার জন্য এই কথা বলে যে এটাকে রাখো আর নিজের কথা ভুলে যেও না, আমি কেবল শেষবারের মতো তোমাকে সাহায্য করছি। লিজা বলে যে এটা সাহায্য নয়, একে দেন দরবার বলে, এর বদলে তো আমি তোমাকে ওই 2 কোটি টাকা দিচ্ছি। সে বলে যে ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে আমি আর তোমার সাথে দেখা করব না, কারণ আমি আর আমার মা এই শহর ছেড়ে চলে যাচ্ছি। অন্যদিকে লিজা বাড়িতে থাকে, যেখানে সে ওই ভিডিওটি দেখে, এবং ওটা একটা ক্যামেরার ফুটেজ ছিল, যেখানে সে জানতে পারে যে আসলে তার মা তার মৃত্যুর পর তার বাবাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন। আর এতে কাকা বুঝতে পেরেছিলেন যে যদি এমনটা হয় তাহলে তিনি কিচ্ছু পাবেন না, অর্থাৎ তার প্রথম স্ত্রীর কোম্পানি। তাই এখানে কাকা তার প্রাণের পেছনে পড়েছিলেন, এবং কাকার কারণেই সেই গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। তাই কাকা নিজের স্ত্রীর মৃত্যুতে একটু অবাকও হননি। এই সমস্ত কিছু জেনেই লিজা অবাক হয়ে যায়, এবং কাকা জানতেন যে স্ত্রী মারা গেলে সমস্ত কিছু স্বামীর নামে চলে যায়, কিন্তু তিনি এটা জানতেন না যে সমস্ত কিছু ইতিমধ্যে লিজার নামে হয়ে গেছে, এবং লিজা আইনি বয়সের গণ্ডিও পার করে ফেলেছে। এরপরে আমরা এখানে কাকাকে দেখতে পাই, যিনি ডেইজির মাকে বন্দী করে রেখেছিলেন। ডেইজি এখানে ভয় পেয়ে বাবার সাথে থাকছিল এবং নাটক করছিল যেন সে কিচ্ছু জানে না, কিন্তু এখানে বাবা বাড়ি থেকে বেরোবা মাত্রই সে সঙ্গে করে নিজের মায়ের সাথে দেখা করতে ওই স্টোররুমে চলে যায়, যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছিল। এবং যেই মাত্র এখানে কাকা বাইরে বের হন, পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নেয়, কারণ লিজা সমস্ত প্রমাণ পুলিশকে জমা করে দিয়েছিল, এবং এর জেরে এখন কাকাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। এবং সাথে সাথে কাকা বলতে শুরু করেন যে দেখো, এখনও তোমার কাছে সময় আছে, তুমি আমাকে এখান থেকে ছাড়িয়ে নাও, আমার ওই 5% শেয়ার চাই না, এবং আমি তোমার মায়ের জিনিসপত্র তোমাকে ফিরিয়ে দেব। লিজা বলে যে সেটার কোনো প্রয়োজন নেই, ওটা আপনার বাধ্য মেয়ে ডেইজি আমাকে অনেক আগেই দিয়ে দিয়েছে, এবং গো আর আপনার পরিকল্পনার কথা বলুন, সেটা নিয়েও আমার সব জানা ছিল, তাই আমি কখনো আপনার সাথে কাগজে সই করার প্রতিশ্রুতি দিইনি। অন্যদিকে কাকার জেলের সাজা হয়ে যায়। যখন গো এই সমস্ত কিছু জানতে পারে তখন তার নিজেরই মাথায় ঢোকে না যে সে এখন কি করবে, তাই সে লিজার কাছে অনুরোধ করে যে লিজা যেন এই সমস্ত কিছু প্রকাশ্যে না আনে, কারণ সে যদি এমনটা করে তাহলে তো তার নিজের সংস্থাও ডুবে যেতে পারে, এবং লিজা ঠিক সেখানে তেমনই করে, যার কারণে এখন গোকেও শহর ছেড়ে পালিয়ে যেতে হয়। অন্যদিকে এখানে ইউঝান থাকে যে লিজাকে প্রস্তাব দিচ্ছিল, কারণ তারা বিয়ের সার্টিফিকেট তো পেয়েই গেছিল, কিন্তু এখন আসল বিয়েটাই তো বাকি ছিল, এবং এখানে লিজা তাকে হাসি মুখে হ্যাঁ বলে দেয়, এবং এই সাথেই এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়।